হ্যালো এভরিওয়ান, লাইট শপের নতুন আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এপিসোডের শুরুতে লি ওয়াং উই নামের একজন মোটেশিয়ানকে দেখানো হয়। তিনি তার রেগুলার ডিউটি মতো কাজে এসেছিল। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট কর্ন আইপিসিও ছিল। আসলে ওরা আজকে একটা ডেড বডিকে ফিনারেলের জন্য রেডি করবে। অ্যাসিস্ট্যান্ট বডিটাকে ক্লিন করছিল। লি ওয়াং লাশটা রিপোর্ট করছিল। হঠাৎ করে মর্গে থাকা লাশটা কথা বলে ওঠে। এতে করে অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বলে এই মানুষটা মারা যায়নি। তার এমন কথা শুনে লি ওয়াং রাগ হয়ে বলে, এমন কেন করছো? উনি মৃত হলেও সে আমাদের কথা শুনতে পায়, তাই আজ থেকে এরকম কথা আর কখনোই বলবে না। এখনই লাশটার কাছে মাফ চাও। তারপর ওরা দুজন মিলে লাশটার কাছে মাফ চায়। তখন লাশটা আবারও কথা বলে ওঠে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট আরো বেশি ভয় পেয়ে যায়। আসলে অ্যাসিস্ট্যান্টের জন্য এগুলো নতুন কিছু ছিল। তখন লি ওয়াং বলে, এগুলো কোনো বড় ব্যাপার না। আসলে মানুষ যখন মারা যায় তখন তার পেটে অনেক গ্যাস জমা হয়, আর সেই গ্যাসের জন্যই এই শব্দগুলো হয়। কিন্তু তারপরও অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি ভয় পাচ্ছিল। লি ওয়াং এই জন্য অ্যাসিস্ট্যান্টকে বাইরে থেকে ঘুরে আসার জন্য বলে, এতে করে তার মন একটু হালকা হবে। ওনার কথা মতো অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। তারপর লি ওয়াং লাশটার মুখে অনেকগুলো কাপড় ঢুকিয়ে দেয় যেন আর কোনো শব্দ না হয়, আর এই শব্দের জন্য যেন অ্যাসিস্ট্যান্ট আবারও ভয় না পায়। তখন লাশটা আবারও বলে ওঠে, আমি কি মারা গিয়েছি? লি ওয়াং অনেক শান্তভাবে বলে, হ্যাঁ আপনি মারা গেছেন। ওর রিয়াকশন দেখে মনে হচ্ছিল সে এরকম কিছুতে অভ্যস্ত। তার সাথে এরকম অদ্ভুত ঘটনা সবসময় হয়। সে যেন সবসময় লাশদের সাথে কথা বলে। কিছুক্ষণের মধ্যে অ্যাসিস্ট্যান্ট আবারও ফিরে আসে। তারপর ওরা দুজন মিলে লাশটাকে ফিনারেলের জন্য রেডি করতে শুরু করে। তারা দুজন মিলে লাশটাকে কোরিয়ানদের ট্র্যাডিশনাল ড্রেস পরায়। এটা মূলত সব ডেড বডিকে পরানো হয়। ড্রেস পরানো শেষ হলে অ্যাসিস্ট্যান্ট চলে যায় ডেড বডি বাড়ির লোকদের সাথে কথা বলতে। তারপর লি ওয়াং বাকি কাজগুলো করছিল। তখন লাশটা আবারও বলে ওঠে, আমি মারা যাইনি, আমি এখনোই বেঁচে আছি। এটা বলে লাশটা কান্না করছিল। তখন লি ওয়াং তাকে শান্ত করার জন্য বলে, কষ্ট পেও না, সবাইকে মরতে হয়। এখন তোমার উচিত শান্তিতে আফটার লাইফে চলে যাওয়া। এসব শুনে লাশটা মানতেই চাইছিল না সে মারা গেছে। লি ওয়াং বলে, তোমার মতো অনেকে আছে যারা মৃত্যুকে মানতে চায় না। এটাই চিরন্তন সত্যি। নিজের পরিবারকে ছেড়ে কেউ এখান থেকে যেতে চায় না, তারপর এটা আমাদেরকে মানতেই হবে। লাশটা কান্না করতে করতে বলে, আমি মারা যাওয়ার জন্য এখনো রেডি না, আমি মরতে চাই না। লি ওয়াং তাকে বলে, নিজের মৃত্যুকে মেনে নাও। আফটার লাইফে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, সেখানে তুমি শান্তি খুঁজে পাবে। তার সাথে লি ওয়াং আরো অনেক কিছু বলছিল। আসলে সে চাইছিল এই লাশটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারপর সে লাশটাকে ফ্রিজারের কাছে আনে। তখন লাশটা ভয় পেয়ে আবারও বলতে শুরু করে, আমাকে এই অন্ধকার ঘরে রেখে যেও না, এখানে অনেক অন্ধকার, আমি এখানে থাকতে পারবো না। লি ওয়াং বলে, তুমি এখানে একটু ঘুমাও, কিছুক্ষণের মধ্যে তোমার পরিবার তোমাকে নিয়ে যাবে। লাশটা শেষবারের মতো জিজ্ঞেস করে, এখানে কি আমি একা? লি ওয়াং বলে, হ্যাঁ। তারপর লি ওয়াং সেখান থেকে চলে যায়। লি ওয়াং চলে যাওয়ার পর লাশটা একা একা কান্না করছিল। পরের সিনে ইয়নজিকে দেখানো হয়। সে তার গাড়ি ড্রাইভ করে কাজে আসছিল। তখন সে দেখে একটা ফ্যামিলির মেম্বাররা কান্না করছে। ইয়নজি ওদেরকে দেখে গাড়ি পার্ক করে বের হয় আইসিইউতে যাওয়ার জন্য। তখন ওর কাছে ফিল হয় আশেপাশে কেউ যেন আছে, আর সে তাকে ফলো করছে। ইয়নজি আস্তে আস্তে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর সে লিফটের কাছে এসে দাঁড়ায়। হঠাৎ করে সেখানে কোথা থেকে যেন একটা মানুষ চলে আসে। এটা দেখে ইয়নজি অবাক হয়, সেখানে আশেপাশে কেউ ছিল না, তাহলে এই মানুষটা কোথা থেকে আসলো? তারপর লিফটের দরজা খুললে ওরা দুজনে লিফটের ভিতরে প্রবেশ করে। ইয়নজি যেহেতু আইসিইউতে যাবে, তাই তার ফ্লোর ছিল 8 তলায়। সে 8 নাম্বার বাটনে ক্লিক করে। তারপর সে ওই মানুষটাকে জিজ্ঞেস করে সে কত নাম্বার ফ্লোরে যাবে। এতে করে মানুষটা অনেক বেশি অবাক হয়, কারণ তাকে ইয়নজি দেখতে পাচ্ছে। মানুষটা ভয়ে ভয়ে বলে সে 8 তলায় যাবে। তবে ইয়নজি অন্য একটা বিষয় দেখে অবাক হয়, এই মানুষটার পুরো শরীর পানি দিয়ে ভেজা। এই মানুষটা যেহেতু আইসিইউতে যাবে, তাই ইয়নজি তাকে বলে, আমি ওখানে কাজ করি, ওখানে এত রাতে বাইরের মানুষ এলাও না। মানুষটা আস্তে আস্তে জিজ্ঞেস করে, অ্যাক্সিডেন্টে সব মানুষ কি ওখানেই আছে? ওরা কি কেউ বেঁচে উঠবে না? ইয়নজি বলে, আমি জানি না, তবে আমরা ওদেরকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করছি। এটা শুনে মানুষটা হঠাৎ করে কান্না শুরু করে। ইয়নজি ভাবে হয়তো এই মানুষটা আইসিইউতে থাকা কারো আত্মীয় হতে পারে, তাই সে কান্না করছে, যার জন্য সে তাকে আর কিছু বলে না। হঠাৎ করে ইয়নজি ফলো করে কোথা থেকে যেন অনেকগুলো পানি আসছে। সে দেখার চেষ্টা করে পানিগুলো কোথা থেকে আসছে। তখন সে যা দেখে তা সে কল্পনাও করতে পারে না। মানুষটা কান্না করছিল, আর তার পুরো বডি থেকে পানি বের হচ্ছে, আর সেই পানি দিয়ে পুরো লিফট ভেসে যাচ্ছে। এটা থেকে ইয়নজি অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে লিফট খুলে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু লিফটটা খুলছিল না। আস্তে আস্তে লিফটে পানির পরিমাণ বাড়তে শুরু করে।
ইয়ঞ্জি মানুষটাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু মানুষটা কোনোভাবেই থামছিল না। সে কান্না করেই যাচ্ছিল। একসময় ইয়ঞ্জি সে পানিতে ডুবে যায়। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ইয়ঞ্জি পানির ভেতর দিয়ে দেখে মানুষটা তখনও কান্না করছিল। হঠাৎ করে লিফটের দরজা খুলে যায় আর সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। আসলে এই মানুষটা একটা আত্মা ছিল। যখন ইয়ঞ্জি তাকে জিজ্ঞেস করেছিল সে কত নাম্বার ফ্লোরে যাবে, তখন মানুষটা অবাক হয়েছিল, কারণ তাকে কেউ দেখতে পায় না, শুধুমাত্র ইয়ঞ্জি দেখতে পেয়েছিল। এদিকে ইয়ঞ্জি বুঝতে পারছিল না তার সাথে এতক্ষণ ধরে কি হচ্ছে। এগুলো কি সব তার কল্পনা নাকি অন্য কিছু? তারপর ইয়ঞ্জি নিজেকে শান্ত করে তার রেগুলার কাজ শুরু করে। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হলো ইয়ঞ্জি তার মোবাইল আর ইয়ারফোন দিয়ে সে পেশেন্টটাকে গান শোনাচ্ছে। সিন শিফট হয় লাইট শপে। আমরা দেখি মিস্টার সাং সে অদ্ভুত মানুষটার বর্ণনা দিচ্ছিল, যেন ওয়ান ইয়াং তাকে বলতে পারে মানুষটা কোথায় গিয়েছে। তবে ওয়ান ইয়াং তাকে আবারও না করে দেয়। হঠাৎ করে আমরা দেখি ডিটেকটিভ সাং এর চোখ কেমন যেন হয়ে গেছে। তিনি মাথা নাড়া দিয়ে তার চোখগুলো ঠিক করে। এখন ওনার সাথে কেন এমনটা হচ্ছে তা আমরা এপিসোডের লাস্টে জানতে পারবো। সিন আবারও আইসিইউতে শিফট হয়। সেখানে থাকা নার্সরা সবার সাথে কথা বলছিল। ওরা মূলত পেশেন্টদের ব্যাপারেই কথা বলছিল। তখন ইয়ঞ্জি একটা পেশেন্টকে তাদের ওয়ার্ডে আনার জন্য মিস হিয়ের কাছে বলে। আসলে সে চাইছিল সেই পেশেন্টের সাথে কথা বলতে। তার কাছে মনে হচ্ছিল এই পেশেন্টটা তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানে। তিনি এই ব্যাপারে মিস হিকে অনেক রিকোয়েস্ট করার পর মিস হি রাজি হয়ে যায়। পরের সিনে জু হিয়েনজিকে দেখানো হয়। সে লাইট শপ থেকে বাড়িতে ফিরছিল। তখনই সেই সাইকো মেয়েটা তার সামনে এসে তাকে হ্যালো দেয়। হঠাৎ করে মেয়েটা তার সামনে চলে আসাতে জু হিয়েনজু অনেকটাই ভয় পেয়ে যায়। সাইকো মেয়েটা শান্ত গলায় বলে, তুমি সবসময় আমাকে দেখতে পাও তাই না? জু হিয়েনজু বলে, হ্যাঁ, আমি আপনাকে অনেকবার দেখেছি। সাইকো মেয়েটা জিজ্ঞেস করে, তুমি প্রতিদিন লাইট শপে কেন আসো? জু হিয়েনজু বলে, আমার মা বলেছিল লাইট শপ থেকে লাইট কিনে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য আমি এখানে যাই। তারপর জু হিয়েনজু সেখান থেকে চলে যায়। সাইকো মেয়েটা রহস্যজনক ভাবে জু হিয়েনজুর দিকে তাকায়। আবারও আইসিইউর সিন দেখানো হয়। আমরা দেখি ইয়ঞ্জি সেই পেশেন্টটাকে তাদের ওয়ার্ডে নিয়ে এসেছে। তার মধ্যে আবার এই পেশেন্টটা অনেক বেশি মদ খেত। জু হিয়েনজু সেই মানুষটাকে মদ খাওয়ার উপকারিতা সম্পর্কে অনেক কিছু বলছিল, যেন এই মানুষটা আর মদ না খায়। একসময় সেই মানুষটাকে জিজ্ঞেস করে, ওই দিন আপনি ঘুমের মধ্যে একটা মানুষকে দেখে ছটফট করছিলেন, ওই মানুষটা আসলে কে ছিল? তখন আমরা ওই দিনের ক্লিপ দেখতে পাই, যেদিন ডাক্তাররা সব রোগীদেরকে চেক করতে এসেছিল। হঠাৎ করে এই পেশেন্টটা অস্থির হয়ে পড়ে। তবে তার সামনে একটা মানুষ ছিল যাকে অন্য কেউ দেখতে পাচ্ছিল না, কিন্তু ইয়ঞ্জি ঠিকই সেই মানুষটাকে দেখতে পেয়েছিল। কিন্তু পেশেন্টটা তাকে এই ব্যাপারে কিছু বলে না। তারপর ইয়ঞ্জি এই পেশেন্টটাকে একটা ওয়ার্ডের মধ্যে রেখে চলে যাচ্ছিল। তখন এই পেশেন্টটা বলে ওঠে, এই জায়গাটা অনেক অন্ধকার, আমাকে রেখে এখান থেকে যেও না। ইয়ঞ্জি পেশেন্টের উপর একটা লাইট জ্বালিয়ে দেয়। তারপর সে তার পাশে বসে বলে, আপনি ওই দিন যে মানুষটাকে দেখেছিলেন আমিও তাকে দেখতে পেয়েছি। এটা শুনে মানুষটা অনেক অবাক হয়। ইয়ঞ্জি তার মাথায় একটা বড় আঘাতের চিহ্ন দেখিয়ে বলে, আমার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আমি কোমাতে চলে যাই। বাঁচার আশা ছিল না, কিন্তু হঠাৎ একদিন আমি বেঁচে উঠি। সিচুয়েশনটাকে মানিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়েছিল, অনেক সময়ও লেগেছিল। তারপর আমি সবকিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যাই। সেদিনের পর থেকে আমি এমন কিছু দেখতে পাই যা সবাই দেখতে পায় না। তবে আমি জানি না ওরা কে। আমার কাছে মনে হয় ওরা সবাই মানুষ না, ওরা অন্য কিছু। তারা চারপাশে ঘোরাফেরা করে। তখন ইয়ঞ্জের তার সাথে ঘটে যাওয়া সেই সব ঘটনার কথা মনে পড়ে, যার কোনো এক্সপ্লেনেশন তার কাছে ছিল না। তখন সেই পেশেন্টটা তাকে জিজ্ঞেস করে, ওরা কি মানুষ? ওরা দেখতে কেমন? ইয়ঞ্জি বলে, হ্যাঁ, ওদেরকেও আমাদের মতো দেখতে, তবে ওদেরকে চেনা অনেক বেশি কঠিন। তখন আমরা একটু আগের সিন দেখতে পাই, যখন ইয়ঞ্জি ড্রাইভ করে হসপিটালে আসছিল। তখন সে একটা ফ্যামিলিকে দেখেছে যারা বসে কান্না করছিল। তাদের সাথে একটা মহিলাও ছিল। সেখান থেকে আসার পর ইয়ঞ্জি তার গাড়ির আয়নাতে দেখতে পায় মহিলাটাকে দেখা যাচ্ছে না। তার মানে হলো মহিলাটা অনেক আগে মারা গেছে। এসব শুনে পেশেন্টটা আবারও জিজ্ঞেস করে, ওরা কি মৃত? ইয়ঞ্জি বলে, আমি জানি না, তবে আমি এমন কাউকে দেখতে পাই যারা এখনো মারা যায়নি। তারা এমন একটা অবস্থায় আটকে গেছে, সেখান থেকে তারা বের হতে পারছে না। তখন পেশেন্টটা আবারও জিজ্ঞেস করে, আইসিইউতে আসা মানুষটা সেখানে আসলো কিভাবে? ইয়ঞ্জি বলে, সে এখানে এসেছে কারণ সে তো এখানেই থাকে। সে আসলে আইসিইউতে থাকা একটা পেশেন্ট যার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। সে এখনো কোমাতে আছে, তবে আমি ভালো করেই জানি সে মরতে চায়
চাইছে না, সে বাঁচার চেষ্টা করছে। তখন আমরা আইসিইউতে থাকা সেই পেশেন্টটাকে দেখতে পাই। তবে অবাক করার বিষয় হলো এটা সেই পেশেন্ট যাকে আমরা বেশ কয়েকবার দেখেছি। সে এখন কোমাতে আছে আর ইয়ঞ্জি তার এই বডিটার দেখাশোনা করছে। ইয়ঞ্জি তার বডিটাকে পরিষ্কার করে তারপর সে তার গানে গান বাজিয়ে দেয়, যেন এই পেশেন্টটা গানটা শুনতে পেয়ে বেঁচে ওঠার মনোবল পায়। আসলে এই মানুষটা মরতে চাইছিল না, কারণ তার কাঁধে অনেক ঋণের বোঝা আছে আর এই ঋণের জন্য তার পাওনাদাররা তাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছিল। এজন্য আমরা তাকে যতবার দেখেছি ততবার তার কাপড় অনেক বেশি ময়লা ছিল। তারপরও প্রচন্ড বেঁচে থাকার তাগিদে সে এখনো মারা যায়নি। আসলে সে চাইছিল না তার ঋণের বোঝা তার পরিবারের উপর পড়ুক। ব্যাকগ্রাউন্ডে ইয়ঞ্জি বলে, আমিও তার মতোই ছিলাম। কোমাতে থাকা অবস্থায় আমিও এখানে ঘুরে বেড়াতাম। আমি জানতাম না আমি কিভাবে বেঁচে উঠব। আমার মধ্যে কোনো আশা ছিল না। তখন মিস হি দেবতার মতো আমাকে পথ দেখায়। তিনি আমার নিথর দেহটাকে প্রতিদিন গান শোনাতো আর এটা থেকেই আমি বাঁচার আশা পেয়েছি। তারপর আমি একদিন বেঁচে উঠি আর এই জন্য আমি পুরোপুরি চেষ্টা করছি সবাইকে বাঁচিয়ে তোলার জন্য। সিন আবারও বর্তমানে আসে। ইয়ঞ্জি সে মানুষটাকে বলে, আপনার ভালোর জন্য বলছি, জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে থাকা মানুষদেরকে দেখা থেকে বিরত থাকুন, তা না হলে আপনার সাথে এমন কিছু হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। পরে সিনে দেখানো হয় ডাক্তাররা সেই পেশেন্টটাকে চেক করতে এসেছে, তবে ওদের বিশ্বাসই হচ্ছিল না এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে মানুষটা এখনো বেঁচে আছে। তখন ইয়ঞ্জির কাছে ফিল হয় আশেপাশে কেউ যেন আছে যে কিনা ওদেরকে দেখছে। আমরা তো এপিসোডের লাস্টে চলে এসেছি। কিছুক্ষণ পর এমন এক টুইস্ট রিভিল হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সিন শিফট হয় জুহিয়েঞ্জের উপর। সে তাদের অ্যাপার্টমেন্টের কাছে চলে এসেছিল। তখনই কেউ একজন জুহিয়েঞ্জুকে ডেকে জিজ্ঞেস করে, তুমি কি আশেপাশে কোনো কুকুর দেখেছো? কুকুরটা এত ডাকাডাকি করছে, তার জন্য আমি ঘুমাতে পারছি না। এসব বলে মানুষটা একটু সামনে এগিয়ে আসে। এই মানুষটাকে দেখে ভয়ে জুহিয়েঞ্জুর হাত পা কাঁপতে শুরু করেছে। সে তার কাছে থাকা লাইটটা দিয়ে দেখে মানুষটার পুরো শরীর বরফে জমে আছে। এমন মনে হচ্ছিল মানুষটা যেন বরফের ভেতর থেকে বের হয়ে এসেছে। ভয়ে জুহিয়েঞ্জুর গলা শুকিয়ে আসে। সে বুঝতে পারে তাকে এখান থেকে চলে যেতে হবে। তাই সে মানুষটাকে বলে, আমাকে যেতে হবে, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে সে মানুষটা বলে, চলে যাও, তোমার মা চিন্তা করছে। জুহিয়েঞ্জু জলদি করে তার বাড়িতে চলে আসে। সে তার মাকে ডাকছিল, কিন্তু তার মা কোনো সাড়া দিচ্ছে না। তবে অবাক করার বিষয় ছিল আমরা জুহিয়েঞ্জুর ঘরে অনেকগুলো লাইট দেখতে পাই। সেগুলো নষ্ট হয়ে ডাস্টবিনে পড়ে আছে। এখন প্রশ্ন হলো এই লাইটগুলো এখানে কি করছে? জুহিয়েঞ্জু তার মায়ের কাছে এসে মাফ চাইতে শুরু করে, কারণ তার মা বলেছিল লাইট কিনে আনার জন্য, কিন্তু সে কোনো লাইট কিনে আনতে পারেনি। তার সাথে সে আজকে তার সাথে যা যা হয়েছে সেই সবকিছু বলতে শুরু করে। লাস্টে সে তার মাকে জড়িয়ে ধরে যেন তার মা তার উপর রাগ না করে। তবে তার মা কোনো কিছু বলছিল না, সে চুপচাপ বসেছিল। জুহিয়েঞ্জু তার মাকে বলে, মা তোমার শরীর থেকে আজকে অনেক সুন্দর গন্ধ আসছে, সবগুলো যেন তরতাজা ফুলের গন্ধ। সিন শিফট হয়, আমরা দেখি মর্টেশিয়ান লি ওয়াং তাদের কাছে থাকা লাশটাকে সুন্দর করে ফুল দিয়ে কফিনে সাজাচ্ছে। তার সাথে আমরা এটাও দেখতে পাই লাশটা অন্য কারো না, এটা জুহিয়েঞ্জুর মায়ের লাশ। তার মানে জুহিয়েঞ্জুর মা মারা গেছে। তাহলে জুহিয়েঞ্জুর সাথে উনিকে এই সব কিছু আবার সেই সাদা ড্রেস পরা মেয়েটা দরজায় লাগানো লুকিং গ্লাস দিয়ে দেখছিল। এই সিরিজে আসলে হচ্ছেটা কি? একটার পর একটা টুইস্ট রয়েই যাচ্ছে। এখন এপিসোডের লাস্টে সব থেকে বড় টুইস্ট রিভিল করব। আপনারা সবাই প্রস্তুত তো? তাহলে চলুন আমরা টুইস্টটা দেখে আসি। সবশেষে আইসিইউতে থাকা সবগুলো পেশেন্টের ফেস রিভিল করা হয়। এসব কি? এখানে তো হেজি, শিউহিয়ন, ডিটেকটিভ মিস্টার সাং সবাই শুয়ে আছে। তার সাথে আবার সেই বরফে ঢাকা মানুষটাও আছে। তার মানে হলো ওরা সবাই কোমাতে আছে, না মৃত না জীবিত। এই সিরিজে দেখানো প্রতিটা ক্যারেক্টার তাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওরা আসলে একটা গোলকধাঁধায় আটকে গিয়েছে। আমরা ভেবেছিলাম সেই লাল জুতা পরা মহিলাটা আর সেই সাদা ড্রেস পরা সাইকো মেয়েটা হয়তো শিউহিয়ন আর হিজিকে মেরে ফেলবে, কিন্তু ওদেরকে কি মারবে? ওরা তো আগে থেকেই জীবন আর মৃত্যুর মধ্যে লড়াই করছে। মৃত মানুষকে কি আবারও মেরে ফেলা যায়? এসব ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠছে। এখানে অনেক রহস্য রয়ে গেছে, আবার অনেক রহস্য রিভিল হয়েছে। যেমন এই সিরিজের প্রতিটা ক্যারেক্টার না জীবিত না মৃত। তবে তারা এই অন্ধকার গলিতে কি করছে? আর তারা এরকম একটা সিচুয়েশনে আসলো কিভাবে? ওরা আদৌ কি এই গোলকধাঁধা থেকে বের হতে পারবে? অনেক অনেক প্রশ্ন রয়ে গেছে। পরের এপিসোডে আমরা জানতে পারবো ওরা সবাই এখানে কিভাবে এসেছে,
ওরা কেন কোমাতে আছে সেই সব কিছু জানতে পারবো। তবে রহস্য কিন্তু এখানেই শেষ হবে না, রহস্য আরও রয়ে যাবে। সেই সব রহস্য সম্পর্কে জানতে আমাদের পরের সবগুলো এপিসোড দেখতে হবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।